আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার উচ্চ সতর্কতার মধ্যেই আজ কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলা সহ একাধিক বিস্ফোরণে অন্তত ১৩ জন সহ নিহত অন্তত ১৩ জন সহ আহত হয়েছেন অনেকেই। নিরাপত্তার ঝুঁকি, জীবনের ঝুঁকি নিয়ে আফগানিস্তান ছাড়ছেন বহু মানুষ। নিরাপত্তার এই ঝুঁকি, সন্ত্রাসবাদ, উগ্রবাদের বিস্তারের আশঙ্কা আফগানিস্তান ছাড়িয়ে পুরো অঞ্চলের জন্য এবং বিশেষ করে আমাদের দেশের জন্য কতটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং পুরো বিশ্বের দৃষ্টি যখন আফগানিস্তানের দিকে, বিশেষ করে তালিবানরা আফগান দখল করে নেবার পর থেকে, সেই সময়ে বাংলাদেশে ক্রমবর্ধমান রোহিঙ্গা সংকট থেকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি সরে যাচ্ছে না তো? সংকট তো ক্রমবর্ধমান, কবে হবে সমাধান? এই আলোচনায় রাজকাহনের শারমিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক, যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম, এবং যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আজকে রাজকাহনে যেটি শিরোনাম করেছি, রোহিঙ্গা থেকে তালেবান, কবে হবে সমাধান? খুব স্পষ্টতই আমরা আসলে দুটি দিক নিয়ে কথা বলতে চাই, যেহেতু আফগানিস্তানের ঘটনাটা একদম এখন জলজলে একটা ঘটনা। আমি জনাব শমশের মুবিন চৌধুরী, আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ জানতে চাই যে কেমন ঝুঁকি আপনি দেখতে পাচ্ছেন। সন্ত্রাসী হামলার উচ্চ সতর্কতা ছিল, বারবার বলা হচ্ছিল যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ থেকে, তার মধ্যে এরকম হামলার ঘটনা ঘটে গেল। আসলে নিরাপত্তা বা ঝুঁকির মাত্রাটা কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। আপনি বললেন যে রোহিঙ্গার থেকে তালেবান, এটা কিন্তু একটা গুরুত্ব বহন করে আপনার এই প্রশ্ন, যে রোহিঙ্গারা কি তালেবান হয়ে যাবে নাকি, সেই ধরনের একটা ব্যাখ্যা এখানে আসতে পারে। হ্যাঁ, সে তো সম্ভাবনা যে নেই তা বলা যাবে। আমরা সেটি বলতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি রোহিঙ্গা সংকট এবং তালেবান সংকট, এই দুটো সংকটের সমাধানটা কবে হবে? শমশের মুবিন চৌধুরী, ধন্যবাদ বিষয়টি স্পষ্ট করবার সুযোগ দেবার জন্য। ব্যাপারটা হলো যে রোহিঙ্গারা কোনো কিছু সংখ্যক রোহিঙ্গারা যে তালেবান হবে না, সেটার কোনো নিশ্চয়তা এখন আমরা দিতে পারছি না। দেখেন, আপনি বললেন আপনার প্রবম্বের বক্তব্যে যে এই আফগানিস্তানের সম্প্রতি ঘটনার কারণে যে আন্তর্জাতিক দৃষ্টি বলেন, মনোযোগ বলেন, সব তালেবান আফগানিস্তানের দিকে চলে গেছে। এটা কিন্তু তার আগে থেকেই গিয়েছে। গত 1 বছর 1.5 বছর ধরে আমরা রোহিঙ্গা বিষয় নিয়ে, প্রত্যাবাসনের বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলে তেমন কোনো তৎপরতা আমরা একদমই লক্ষ্য করছি না। এটা আমার যেটা মনে হয়, এবং সম্প্রতি বিশ্ব ব্যাংকের যে বক্তব্য এসেছিল, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন, তাতে মনে হচ্ছে যে তারা এটা বোধহয় মেনেই নিতে চাচ্ছে এবং আমাদেরকেও তার মনে করাতে চাচ্ছে বা মানিয়ে নিতে চাচ্ছে যে এখানে এটা সহজে প্রত্যাবাসন হবে না, অচিরে প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নেই, এবং মিয়ানমারে সামরিক সরকার আসার পরে তো সম্ভাবনা একদমই নেই বললে চলে। তবে এই ব্যাপারে আমি অনেক দিন ধরে নৈরাশ্যে ভুগছি। আমি শুরু থেকেই বলে আসছি যে এবার যেভাবে তারা রোহিঙ্গাদেরকে সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে, দীর্ঘ মেয়াদে একটা লক্ষ্য রেখে মিয়ানমারের সেনাবাহিনীকে ব্যবহার করে বা একটি বেসামরিক নির্বাচিত সরকারকে ব্যবহার করে মিয়ানমারের সামরিক বাহিনী যেভাবে এবার রোহিঙ্গাদেরকে বিতাড়িত করেছে, অর্থাৎ এবার তাদের ঘরবাড়ি পুড়িয়েছে, ধর্ষণ করেছে, হত্যাকাণ্ড করেছে, সব ধরনের মানবতা বিরোধী অপরাধ তারা করেছে। জাতিসংঘের মহাসচিব বলেছেন এটা একটি গণহত্যা সমপরিমাণ ঘটনা সেখানে ঘটেছে। একটি জাতিসত্তার নিধনের অভিযান, যেটা শুরু থেকে বলে আসছি, সেটা আমরা লক্ষিত করছিলাম, যেটা রাজচিরা করেছিল যে ফাইনাল সলিউশন নাম। তো তারা ফাইনাল সলিউশন থেকে এগেছে, এবং তারা মিয়ানমারের সরকার বলেন, সেনাবাহিনী বলেন, মিয়ানমারের সমাজও কিন্তু তাদের মধ্যে এই রোহিঙ্গা বিদ্বেষ কিন্তু অনেক দীর্ঘদিনের। শুরু থেকেই তাদের রোহিঙ্গাদের প্রতি তাদের একটা ঘৃণা বলেন, বিদ্বেষ বলেন, সবকিছুই রয়েছে। সেটার প্রতিফলিত ঘটেছে ভয়ঙ্কর রূপে 2017 সালে। তারপরে আমরা দেখলাম যে আমরা কোনো ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি, বা তড়িঘড়ি করে আমরা একটা সমঝোতার দিকে এগিয়েছিলাম, যখন মিয়ানমার সরকার তেমন সেটাকে গুরুত্ব দেয়নি। বিষয়টা হচ্ছে ইতিহাস, গত 4 বছরের ইতিহাস সবই আমরা জানি, সব খবরই আমাদের কাছে আছে, আপনাদের কথাও আছে, আন্তর্জাতিক
কি নাম আদালতে মিয়ানমারকে কাঠগড়ায় দাঁড় করা হয়েছে, সেখানে অং সান সু চি গিয়ে সামরিক বাহিনীর পক্ষে উনি বক্তব্য দিয়েছেন, তবে সেই সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছে। এখন আমাদের যে বিষয়টা আলোচনায় আসার উচিত আমি বলে মনে করি, সময় এসছে যে এখন আমাদের হাতে বিকল্প কি, যেহেতু আমরা তেমন কোনো তৎপরতা দেখছি না আন্তর্জাতিক মহলে, এবং জাতিসংঘের তো সিদ্ধান্ত জাতিসংঘের না, জাতিসংঘের সদস্যরা যে সিদ্ধান্ত নেয় সেটাই জাতিসংঘের সিদ্ধান্ত হিসাবে গণ্য করা হয়। জাতিসংঘের মহাসচিব তার নিজের বক্তব্য রাখতে পারে, কিন্তু সিদ্ধান্ত হয় মূলত জাতিসংঘের সদস্যরা সে সিদ্ধান্ত নেয়। এবং সেইখানে আমরা দেখেছি যে আমরা হোঁচট খেয়েছি, চীন বারবার ভিটো করেছে, রাশিয়া ভিটো করেছে, এবং আন্তর্জাতিক আদালতে যে রায়টা যদি হয় বা যখনও হয় সেটা কিন্তু বাইন্ডিং নয়, মানে এটা মিয়ানমার সরকার মানতেই হবে এমন কোনো কথা নেই। তো মিয়ানমার সরকার বলেন, সামরিক সরকার বলেন, যে সরকারই বলেন, তারা কিন্তু কোনো ধরনের চাপ এখন একদমই তারা উপলব্ধি করছে না। তারা বলছেন যে আমাদের এখানে বিনিয়োগ বাড়ছে, বিনিয়োগ হচ্ছে, চীন বিনিয়োগ করছে, ভারত বিনিয়োগ করছে, জাপান বিনিয়োগ করছে, রাশিয়া অস্ত্র কিরম সেখানে বিক্রি করছে। তো আমাদের আর ভয়ের কারণ কি? কোনো চিন্তার কোনো কারণ নেই, আমরা যেভাবে আসি সেইভাবে থাকবো, রাখাইনকে আমরা রোহিঙ্গা মুক্ত করে ছাড়বো শেষ পর্যন্ত। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এখন কি করণীয় সেই বিষয়টা আমাদের জনাব শামসুল মুবিন চৌধুরী, নিশ্চয়ই করণীয় জায়গাটা আরেকটু ভালো করে শুনবো, আরেকটু বড় করে শুনতে চাইবো, আসবো আপনার কাছে। সেক্ষেত্রে আমি আপনি যেহেতু বলছিলেন যে সামরিক সরকারের আমলে আরো একদমই সম্ভাবনা দেখতে পাচ্ছেন না, আমি এখান থেকে জনাব হারুনুর রশিদ আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি আসলে কি মনে করছেন, কারণ পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছিলেন যে মিলিটারি সরকারের আমলেই সেই ৭৮ বা ৯২ প্রত্যাবাসন হয়েছে, তাহলে এখন কেন নয়, এই প্রশ্নটি করছেন, পররাষ্ট্রমন্ত্রী করেছিলেন। আপনার কাছে কি মনে হয়, আপনিও কি মনে করেন এই সরকারের আমলে একদমই সম্ভব না? কারণ বিশ্লেষকদের আবার আরো একটা দিকও আছে, অনেকেই এরকম বিশ্লেষণ করছেন এই সরকার, মিয়ানমারের সরকার এখন দুর্বল, অতএব তাদের উপর চাপ বেশি দেওয়া সম্ভব। কি বিশ্লেষণ জনাব হারুনুর রশিদ? ধন্যবাদ আপনাকে। 2017 সালে আমাদের রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা যে সময়টুকু, এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারিতে যখন সামরিক অভ্যুত্থান হলো তার আগে একটা, এবং 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে এখন চলমান পর্যন্ত একটা। 1 ফেব্রুয়ারির আগে যে ঘটনাগুলি মিয়ানমারে হয়েছে, অর্থাৎ রাখাইন স্টেটে হয়েছে, সেটা হয়েছে তৎকালীন বেসামরিক সরকারের অধীনে কিন্তু সেনাবাহিনীর দ্বারা। যেই সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর অত্যাচার, নিপীড়ন, হত্যা যা কিছু আছে করার পরে তারা রোহিঙ্গাদেরকে ওখান থেকে বিতাড়িত করেছে। কিন্তু পরবর্তীতে 1 ফেব্রুয়ারিতে যখন অভ্যুত্থান হলো, অভ্যুত্থানও কিন্তু ক্ষমতায় আসলেন সেই সেনাবাহিনী যারা রোহিঙ্গাদেরকে বিতাড়িত করেছে। তো কাজেই যারা বিতাড়ন করেছে তারা ক্ষমতায় এসে এটার সমাধান করবে সেরকম আশা খুব বেশি ক্ষীণ। এখন শুধু মিলিটারি ক্ষমতায় থাকলে আরেক মিলিটারির মাধ্যমে এটাকে সমাধান করা যাবে, সেই ধরনের সমস্যা, সেই ধরনের চিন্তা করা আমার মনে হয় না খুব সহজীকরণ হয়ে যাবে, সেটা ঠিক হবে না। এখন যেটা প্রশ্ন আসতেছে সেটা হলো রোহিঙ্গারা ফেরত যাবে কি যাবে না। কিন্তু এখানে আমার একটু ভিন্ন মত আছে। ভিন্ন মতটা হচ্ছে এই, আপনি যদি রোহিঙ্গারা মানে 2017 সালে এখানে আসার পরে যে ধরনের জীবন ধারণে অভ্যস্ত ছিল, বাংলাদেশে আসার পরে তার চাইতে অনেক বেশি উন্নত ধরনের জীবন অভ্যস্ত হয়ে গেছে। এখানে এনজিওদের থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে বাংলাদেশ সরকার যে ধরনের ফ্যাসিলিটি তাদেরকে দিয়েছে বা দিচ্ছে, যে ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে, তো এখান থেকে সহজেই তারা নিজেদের প্রচেষ্টায় ফেরত যাবে বলে আমার মনে হয় না। তো যেখানে যা করতে হবে সেটা হচ্ছে তাদের জন্য একটা নিরাপদ স্থান তৈরি করতে হবে। সেটা রাখাইন স্টেট পুরোভাবে হোক বা আংশিক ভাবে হোক, তাদের জন্য একটা নিরাপদ যদি আমরা আবাসস্থল তৈরি করতে পারি মিয়ানমারের মধ্যে, তখনই এদেরকে পুশ করে ওখানে ঢোকাতে হবে। এছাড়া আমার মনে হয় দ্বিতীয় কোনো সমস্যা আছে। কোনো এক সময়ে মানে 17-18 সালের দিকে বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী কতগুলি প্রস্তাবনা দিয়েছিলেন, তার মধ্যে একটা কথা ছিল সেফ জোন। তো এটাকে সেফ জোন বলেন আর মানে সিকিউরড এরিয়া বলেন, যেখানেই বলেন,
একটা এরিয়া প্রস্তুত করে সেখানেই তাদেরকে পুশ করতে হবে। এখন আপনি যদি ভাসানচরের দিকে তাকান, ভাসানচরে যে অ্যাকোমোডেশন, যে ফ্যাসিলিটি, যা কিছু দেওয়া হচ্ছে, বাংলাদেশের সকল নাগরিক সেই সুবিধা কি পাচ্ছে? আমার তো মনে হয় মেজর মানে অনেকাংশে বাংলাদেশের নাগরিকরা সেই সুবিধা পাচ্ছে না। তো সেই সুবিধা পাচ্ছে, মাসে মানে খাওয়াটা পাচ্ছে, তাদের কাজ করার সুবিধা পাচ্ছে। এখন ওয়ার্ল্ড ব্যাংক আর ইউএনএইচসিআর এর যে প্রস্তাবনা আসছে, এটা একটা আশ্চর্যের বিষয়। তারা বলছে তাদেরকে আইনি অধিকার দিতে হবে, তাদের ভোটের অধিকার দিতে হবে, তাদের চাকরির অধিকার তো তাহলে রইল কি? বাংলাদেশের নাগরিক আর তাদের মধ্যে তফাৎ কি? তাদেরকে না জি, বাংলাদেশের নাগরিক জনাব মানে জনাব হারুনুর রশিদ, খুবই এখানে মানে কিন্তু যেই জায়গাটায় আরেকটা আপনি সমস্যা, আনলেন, আরেকটা সমস্যা পয়েন্টে ভুললে আসলেন, চলবে না। আমি এখানে একটু কথা বলি। জনাব হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। আমি আপনার যেখানটাই আপনি উত্থাপন করেছেন সেখান থেকেই যাই। আমরা আসলে তাহলে আফগানিস্তান এবং তালিবান প্রসঙ্গটা একটু পরেই আসি। জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে তাহলে আপনি কি মনে করেন এই সামরিক সরকারের আমলে আপনার কাছেও মনে হয় যে এই সংকটের সমাধান হওয়া সম্ভব না? তাই কি আপনিও কি এরকমটি বলবেন কিনা? আম, সেই প্রসঙ্গটা আপনার কাছ থেকেও একটু জানতে চাই। আর এই যে মানে বিশ্ব ব্যাংক বলেন, যেটি জনাব হারুনুর রশিদ বলছিলেন, বিশ্ব ব্যাংক বলেন, ইউএনএইচসিআর বলেন, এরকম মামা বাড়ির আবদার টাইপের কিভাবে করে ফেলছে। এমন এই সংকটের মধ্যে যুক্তরাষ্ট্র আমাদেরকে বললো আফগানের মানে কিছু মানুষকে আমাদের এখানে আশ্রয় দিতে। এরকম মামা বাড়ির আবদার কি করে করে ফেলছে বিভিন্ন দেশ? তারা কি ভুলে যাচ্ছে, এই জিনিসটা কি তাদের মাথা থেকে সরে যাচ্ছে যে আমরা 4টি বছর ধরে কি তীব্র সংকটের মধ্যে রয়েছি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার প্রশ্নের শেষ অংশটা যদি শুরু করি, কেউ মামার বাড়ির আবদার করেনি। এই ধরনের সমস্যা হলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে, এটা মানতে হবে যে কোনো কারণে, সেটা আমরা সকলেই জানি। তারা অনুরোধটা করেছে, সেটা অনুরোধটা হয়তো তারা, আমি বলবো, কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেছে। এটা নিয়ে বাইরে বেশি কথা বলার দরকার ছিল বলে আমি মনে করি। আর এরকম অনুরোধ তারা অনেক দেশকেই করেছে, যাদের পক্ষে সম্ভব হয়েছে তারা সেটা গ্রহণ করেছে, যাদের পক্ষে সম্ভব হয়নি তারা সেটা তাদের মতো করে বুঝিয়ে বলেছে সম্ভব। কিন্তু এটার সাথে রোহিঙ্গা ইস্যুতে জড়িয়ে ফেলাটা আমার কাছে মনে হয় যে একটু বোধহয় বেশি, যোগাযোগটা বেশি বেশি হয়ে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যু সেপারেট ইস্যু হিসেবে আমরা দেখবো। আপনি যে কথাটা বলছিলেন, মার্কিন রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের, আমরা কূটনৈতিক ভাবে এটা সমাধান করতে চাচ্ছি, বিভিন্ন প্রক্রিয়া আমরা ইতিমধ্যে অবলম্বন করেছি, সেটা দ্বিপাক্ষিক বলেন, পাক্ষিক বলেন, বহুপাক্ষিক বলেন, সেই জায়গায় আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। কিন্তু এখানে সমস্যা যেটা হচ্ছে, অ্যাম্বাসেডর শামসুল চৌধুরী স্যার একটা ইঙ্গিত করেছিলেন, মিয়ানমারের অভ্যন্তরে যে পরিবর্তনটা, মৌলিক গুণগত পরিবর্তনটা দরকার, সেই জায়গায় কিন্তু আমরা এখনো সেই জায়গায় কোনো বড় ধরনের কাজ করতে পারি। সেটা রোহিঙ্গাদের বিরুদ্ধে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ বুদ্ধিস্ট জনগণের, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতবাদ, সেটা 2010 সালের নির্বাচনের পর থেকে কিন্তু এই ঘৃণা বোধটা বেড়েছে। এবং সেটা বেসামরিক সরকার কি সামরিক সরকার, সবসময় এটা আছে। এবং সাম্প্রতিক কালে মিয়ানমারের অল্টারনেটিভ, মানে এটা উইদিন ইনভার্টেড কমা বলছি, যে অল্টারনেটিভ একটা গভর্নমেন্টের চেহারা আমরা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলে বিরোধীরা যে একটা সরকার করার চেষ্টা করছে, তারাও বলেছিলেন যে আমরা রোহিঙ্গাদেরকে এই আলোচনা আমরা রাখতে চাই। কিন্তু তাদের ভেতরেও কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এবং রোহিঙ্গাদের ইস্যুকে তাদের সামরিক শাসন বিরোধী কাজের সাথে একসাথ করে ফেলাটাকে তারা পছন্দ করছে। তার অর্থ হচ্ছে এই রোহিঙ্গা ইস্যুতে সামরিক বাহিনী, এনএলডি, এনইউজি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যেটা বিকল্প সরকার হিসেবে যারা দেখাবার চেষ্টা করছে, কেউ কিন্তু রোহিঙ্গা ইস্যুতে যথেষ্ট পরিমাণে শক্তিশালী ভাবে এগিয়ে আসছেন। সামরিক, আপনি বাস্তব অর্থে যদি সামাজিক ভাবে ক্ষেত্রটা তৈরি না, যেখানে সমাজ আপনি ইতিবাচক হতে হবে, আইন রাষ্ট্র এখানে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে এবং তার রাজনৈতিক দলগুলি বা নীতিগত অবস্থান থেকেও সে সমর্থন লাগবে। আনফর্চুনেটলি, খুব দুর্ভাগ্যজনক হলো, সত্যি কথা হচ্ছে, অনেক কিছু বাইরে ঘটার পরেও কিন্তু এই অভ্যন্তরীণ জায়গাটার কোন মৌলিক পরিবর্তন হয়নি। 2017 সাল বা তারও আগে 16 সাল বা 12 সালে যে কারণে ওখানে সংঘাতগুলি হয়েছে, যার ফলশ্রুতি হিসাবে 17 সালে অগাস্ট মাসে আমরা এই লোকগুলোকে
এখানে গ্রহণ করতে বাধ্য হয়েছি, এই পরিবেশটা এখনো কিন্তু গুণগত কোনো পরিবর্তন আসেনি। যদি আমাকে একটু করতে দেন, যে আপনি বলছেন অভ্যন্তরীণ কোনো গুণগত পরিবর্তন আসেনি, কিন্তু সেই প্রসঙ্গটা যে টানলেন, এনএলডি সহ মানে বেশ কয়েকটি দল, জাতীয় মোর্চা, জাতীয় ঐক্যের সরকার বলছে, তারা যে বলছে যে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিলের 1982 সালের যে আইন সেটি বাতিল করে দেয়া হবে, আন্তর্জাতিক বিচারের কথা বলা হচ্ছে, এবং বাংলাদেশের রোহিঙ্গাদের 10টি সংগঠন তারা বিবৃতি দিচ্ছে যে তারা সেই সরকারের সেই বিষয়গুলোকে সমর্থন করছে। মানে এটিকে কি একটা অগ্রগতি বলে বলা চলে? আমি খুব বেশি অগ্রগতি মনে করছি না, কারণ মিয়ানমারে বাস্তব প্রেক্ষিতে এই সরকারের ধারণা বা তাদের ওখানকার বাস্তব অর্থে তাদের ভূমিকা বা তাদের প্রভাব খুব বেশি কার্যকর বলে মনে হয় না। তাত্ত্বিকভাবে তারা কথা বলছে, এবং সেখানেও আমি বললাম যে এই বক্তব্যটা আসবার পরপর এই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের যারা কম্পোনেন্ট, যারা এই সরকারের সাথে আছেন, বিভিন্ন এনএলডি এবং অন্যান্যরা, তারা কিন্তু তাদের ভেতর থেকে কিন্তু একটা প্রতিবাদ হয়েছে। তারা হচ্ছে যে রোহিঙ্গাদের পক্ষে মিয়ানমারে তেমন কোনো উল্লেখযোগ্য শক্তি এখন কাজ করছে। তো কাজেই সমস্যার গড়াটা হচ্ছে, আমরা বাইরে যত কথা বলি, অনুকূল পরিবেশ যদি না হয় আমরা বলতে পারবো রোহিঙ্গাদের যাওয়ার জন্য, সে তো বলেছি আমরা দুবার, আমরা তো প্রস্তুত ছিলাম, কিন্তু রোহিঙ্গারা ভরসা পাচ্ছে না যে অনুকূল পরিবেশ ওখানে নাই, সে কারণেই তো তারা যায়নি। কাজে এই পরিবেশটা যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অনেক চেষ্টা করব। জনাব হুমায়ুন কবির, একটা বিরতিতে যাই, এই পরিবেশ তৈরির তো কোনো আভাসও দেখছি না। একটা বিরতির পরে এসে আমি জনাব শমশের মুবিন চৌধুরী এই প্রসঙ্গটাও একটু আনতে চাই। আপনারা বলছিলেন বিশ্ব ব্যাংক, ইউএনএইচসিআর এর বক্তব্য, সবাই তো যেন রোহিঙ্গাদের নিরাপত্তা, তাদের জীবন মান নিয়ে চিন্তিত, কিন্তু স্থানীয় মানুষগুলোর যে কি হাল হচ্ছে এই 4 বছরে, সেটি নিয়ে কি কেউ আদৌ ভাবছে? একটা বিরতির পর ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব শমশের মুবিন চৌধুরী, যে প্রশ্নটি করছিলাম, আপনারা বলছিলেন কেন্দ্রীয় ব্যাংক, ইউএনএইচসিআর, অনেকেই আসলে মানে বিশ্ব সংস্থাগুলো রোহিঙ্গাদের নিরাপত্তা, জীবনমান, অধিকার নিয়ে কথা বলছে। স্থানীয়দের আসলে কি অবস্থা সেটি কি কেউ ভাবছে? আমাদের দর্শকরাও এই উদ্বেগ জানাচ্ছেন। টিআইএম জাদিদ বলছেন যে অলরেডি সাম ক্রাইমস লাইক ইয়াবা বিজনেস এন্ড ফেক পাসপোর্ট স্টার্টেড বাই রোহিঙ্গাস, এরকম অনেক অপরাধী তো শুরু হয়েছে। সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত নানান ঝুঁকির মধ্যে আছে স্থানীয়রা। কেউ কি ভাবছে স্থানীয়দের কথা? না, স্থানীয়দের কথা কেউ একটা ভাবছে না, তারা কোনো উল্লেখ করে না। কিন্তু আমার মনে হয় আপনারা যেটা হুমায়ুন কবির ইঙ্গিত করছিল, যে বিশ্ব ব্যাংকের এই কথাটা বা ইউএনএইচসিআর এই কথাটা তারা যে একদম জোরে তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপর, তা কিন্তু না। মানে তারা এটা 2002 সালে আমি যখন পররাষ্ট্র সচিব ছিলাম, তখন ইউএনএইচসিআর অবশিষ্ট তখন রোহিঙ্গারা শরণার্থী শিবিরে ছিল 18,000, তাদের ক্ষেত্রে একটা প্রস্তাব দিয়েছিল যে তোমরা এদিকে স্থানীয় মানে কর্মসংস্থানের বন্দোবস্ত করে দাও। কঠোরভাবে সেটা তখন প্রত্যাখ্যান করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত আমি ইউএনএইচসিআর জেনেভাতে গিয়ে বলেছিলাম তোমরা এখানে উদ্ভট এই ধরনের প্রস্তাব দিও না। এই ধরনের প্রস্তাব মানে রোহিঙ্গাদেরকে আরো উৎসাহিত করা, তোমরা বাংলাদেশে আসো, যেটা হারুন বলছিল যে পুল ফ্যাক্টরটা তখন বেশি হয়ে যাবে, পুশ ফ্যাক্টর থাকবে না। সেটাই তাদের কথা মতো তো আমরা কাজ করবো না, যেটা পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন। আমার কথা হচ্ছে যে এখন আমাদের বিকল্প পন্থা কি? দেখলাম তো 4 বছরে কিছু হলো না, এবং এই 4 বছরের যে অবস্থান আমরা দেখি তার কোটা পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি না আগামী। তার এখন তো সকলের দৃষ্টি আফগানিস্তানের দিকে। এই যে দেখেন, একটা প্রস্তাব আসছিল যে অন্যান্য দেশে দেখে পার করা যায় কিনা, সেটা কিন্তু কেউ কানে মানে আমলেই নেই সেই কথাটা। কিন্তু আজকে আফগানিস্তানে দেখেন হাজার হাজার লোক, তার মধ্যে অনেকে কিন্তু বেশিরভাগই কিন্তু আফগান, বিদেশিরা আছেন কিছু, বেশি আফগান দিনে 10 থেকে 12,000 আফগানকে আফগানিস্তান থেকে বাইরে করে নিয়ে যাচ্ছে একের পর এক বিমান, মানে কি বলে বিমান বাহিনীর বিমান হোক বা চার্টার ফ্লাইট হোক। অর্থাৎ চাইলে কিন্তু নেওয়া যেতে পারে, এটা যে নেওয়া যেতে পারে না তা না, সেটা কেউ করবে না। রোহিঙ্গাদের ক্ষেত্রে সেটা কেউ করবে না। আমাদের এখন বিকল্প কি ভাবতে হবে, সেটাই হলো একটা জেনারেল হারুন ইঙ্গিত করেছিলেন যে সেফ জোনের কথা বলা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী 2017 সালে জাতিসংঘে যে খুব জোরালো বক্তব্য দিয়েছিলেন, 5 দফা প্রস্তাব দিয়েছিলেন। আশা করি উনি যে আগামী মাসে প্রধানমন্ত্রী যাবেন জাতিসংঘে, আবার সেই ধরনের বক্তব্য আমরা আশা করি ওনার থেকে আবার আমরা শুনতে পারবো, যে তোমরা 4 বছরে কিছুই করনি, আন্তর্জাতিক মহলে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে তোমরা 4 বছরের কিছুই করনি, আমরাই এদিকে এই বোঝা আমরা বইছি,
তাদেরকে আমরা সব ধরনের সুযোগ সুবিধা করে দিচ্ছি। এখন এদের প্রত্যাবাসনের ক্ষেত্রে যদি তোমরা না কিছু করো, এদেরকে থার্ড কান্ট্রিতে প্লেস করার সুবিধা করো, অথবা এই কি নাম ভাষান্তরে যে আমরা স্থানান্তর করছি এটা সমালোচনা না করে বা এটার আপত্তি না করে এখানে আমাদেরকে অর্থায়ন করো, আর্থিক সহযোগিতা করো, কারিগরি সহযোগিতা করো, সেখানে হাসপাতাল ওখানে বসাও, তোমাদের এনজিওদের জন্য 5 স্টার হোটেল বসাবার আগে 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 হাসপাতালের ওদের প্রতিষ্ঠান করে, এই ধরনের কাজ আমাদের বোধহয় সেদিকে লক্ষ্য দিতে হবে। তার মধ্যে আমরা দেখি যে আন্তর্জাতিক আদালতে কিছু হয় কিনা, সেটা হলে হয়তো নৈতিক একটা চাপ মিয়ানমার করবে, কার্যকরী কোনো ফলাফল এখান থেকে আসবে না। জি, শমশের মবিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। জেনারেল হারুনুর রশিদ, আপনার কাছ থেকেও মানে নৈতিক চাপের কথা, আন্তর্জাতিক আদালতে গেলে নৈতিক চাপ আর কিরকম চাপ আসলে এই মুহূর্তে আপনি দেখেন। শমশের মবিন চৌধুরী বারবার বলছে যে দৃষ্টিতে চলে গেছে আফগানিস্তানের দিকে, এখন আন্তর্জাতিক মহলের আসলে কেমন চাপ দেখছেন? দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, বহুপাক্ষিক কোন তৎপরতা চলছে? সেটা দৃশ্যমান না, চলছে নিশ্চয়ই, কিন্তু সেটা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি না। এখন আমি যে কথাটা প্রথমবার শেষ করতে পারিনি ওটা একটু এখন বলে শেষ করি। সেটা হচ্ছে আমাদের তৎপরতা কি, সেটা হচ্ছে চায়না, রাশিয়া, আমাদের প্রতিবেশী ভারত এখনো পর্যন্ত মিয়ানমারকে সাপোর্ট করছে। মিলিটারি গভর্নমেন্টকে যেভাবে করেছে ঠিক আগে বেসামরিক সরকারকেও একইভাবে সাপোর্ট দিয়ে আসছে। তাহলে আমাদের সাপোর্টটা কোথা থেকে আসবে? আমরা আসিয়ান, যে আসিয়ানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, মুসলিম কান্ট্রি, রিচ কান্ট্রি, তাদের দিয়ে তো আমরা কোনো রেজলিউশন আসিয়ানও করাতে পারিনি যে মিয়ানমার বাধ্য হয়ে তাদেরকে ফেরত পাঠাবে। তাহলে আমাদের সেখানে চিন্তা করতে হবে আমাদের বিকল্প কি আছে, বিকল্পটা কি আছে। আমরা কি রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার কোনো ফোর্স করতে পেরেছি? পারিনি। তো এখন আমাদের গলার কাঁটাটা আমরা কিভাবে ফেলবো, এটা নিয়ে আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ ভাবে চিন্তা ভাবনা করতে হবে আমাদের। আমি যেটা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত 5টাও দিয়েছিলেন তার মধ্যে সেফ জোনের কথা ছিল। তো এখন সেফ জোন ছাড়া আমার মনে হয় না কোনো দিতে হবে। আর অ্যাম্বাসেডর শমশের মবিন যেটা বলছে যে তোমরা এখানে হাসপাতাল করো, তোমরা এটা করো, তোমরা এটা করো, আমি সেটাতে রাজি না। তার কারণ হলো যত বেশি ফ্যাসিলিটি আপনি দেবেন তত বেশি সমস্যার সৃষ্টি হবে, কারণ তারা কোনো অবস্থাতে এখান থেকে যেতে রাজি হবে না। আমরা 1978-এ দেখেছি, 1982-তে দেখেছি, 1988-তে দেখেছি 100% রোহিঙ্গা কোনোভাবেই ফেরত যায়নি, বরং যারা রয়ে গেছে তারা তাদের পরিবারদেরকে নিয়ে এসে বাংলাদেশে আত্মীকরণ করেছে। আরেকটা সমস্যা কিন্তু ভুলে গেলে হবে না, বাংলাদেশ একটা রিফিউজি সমস্যা গত 50 বছর ধরে বয়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাকিস্তানি। অনেক টাকা পয়সা, অনেক কি বলে ফান্ড তৈরি করা হয়েছিল, কিন্তু একটা বিহারিও বাংলাদেশ থেকে যায়নি। আজকে সেই বিহারিটা বাংলাদেশের অংশ হয়ে গেছে। বর্তমানে যে ইউএনএইচসিআর এর যে প্রপোজালটা আসছে তাদের আইনি অধিকার থেকে শুরু করে এখন আমরা যে সমস্ত ফ্যাসিলিটির কথা বলতেছি সেগুলি দেওয়ার পরে আর ফেরত যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের অল্টারনেটিভ যেটা হবে সেটা হচ্ছে একটা কথাই, যে ইন্টারন্যাশনাল কমিউনিটি মাস্ট কমিট এ ডেডলাইন, টাইমলাইন দিতে হবে যে কবের মধ্যে তারা রিপার্টিশন শুরু করবে এবং কবের মধ্যে তারা শেষ করবে। দিস হ্যাজ টু বি অ্যাবসলিউটলি ড্রন আউট। আমরা বলছি না যে তোমরা পুশ করবো, কিন্তু আমরা যদি আমাদের গলার কাটা সারাতে না পারি তাহলে তো আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আই হ্যাভ টু গো ফর দিস পুশ ফ্যাক্টর। সেখানে কি জেনারেল হারুন রশিদ, ডেডলাইনটা কে দেবে? মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে আমি কার কার কাছ থেকে এই ডেডলাইনটা আশা করতে পারি? ইন্টারন্যাশনাল কমিউনিটি, আপনি সাধারণ পরিষদ বলেন, সিকিউরিটি কাউন্সিল বলেন, তারা যে সমস্ত কথা বলে এই কথাতে একটা কথা আনতে হবে আমাদের ডিপ্লোমেসি থ্রুতে, যে ইউ হ্যাভ টু ড্র আউট এ ডেডলাইন, যে কবের মধ্যে রিপার্টিশন শুরু হবে এন্ড কবের মধ্যে এটা শেষ হবে। হাউ লং বাংলাদেশ। অনেক ধন্যবাদ জেনারেল হারুন রশিদ। ডেডলাইনের কথা আপনি বলছেন, আমি জনাব এম হুমায়ুন কবির, গুরুত্বপূর্ণভাবে চিন্তা করতে হবে এই রোহিঙ্গা সমস্যাটা। আমাদের মানে এটি তো আরো ক্রমবর্ধমান হচ্ছে, 2 লাখ রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করেছে, জনসংখ্যাটা আরো বাড়ছে দিনে দিনে। সংকটটা কেমন দিকে যাচ্ছে? নিরাপত্তার সংকট, যেটি শমশের মবিন চৌধুরী শুরুতেও বলছিলেন যে তালেবান আধিপত্য বিস্তারের ফলে একটা ঝুঁকি কি আরো বেড়ে যাচ্ছে কিনা, জনাব হুমায়ুন কবির? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে ঝুঁকি যেটা বললেন, ঝুঁকি তো আছেই, ঝুঁকি আছেই কারণে আমি শামসুল স্যার যেটা বললেন ওনার কথাটার একটু ধরে আমি বলি, সেটা হচ্ছে যে
এরা তো মানে মানুষ হিসাবে এরা আছে, এবং মানুষ হিসাবে প্রত্যেক মানুষই আমরা মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সম্ভাবনাকে এক্সপ্লোর করার একটা টেন্ডেন্সি আমাদের থাকে। এখন ধরেন এই রোহিঙ্গারা যেতে পারছে না, এটা বাস্তব অবস্থা এই মুহূর্তে, এবং তারা আমাদের ঘাড়েই আছে। তো এখন এই আমাদের ঘাড়ে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ আমাদের ঘাড়ে দায়িত্ব একটা আছে। দায়িত্বটা আছে এই কারণে যে এই রোহিঙ্গারা তাদেরকে ভালোভাবে আমরা অন্তত নিরাপদে ভরণ পোষণ করে গত 4 বছর ধরে রেখেছি। তার জন্য বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট পরিমাণে প্রশংসা করেছে আমরা তারা আমাদের পাশেও দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে কি, আমরা প্রতি বছর একটা মানে আন্তর্জাতিক মহল থেকে সাহায্য সহযোগিতা এই উদ্দেশ্যে পাই, এবং তারা আছে। তবে সম্ভাবনা আছে এটাও যে আস্তে আস্তে সেটা হয়তো যে পরিমাণে আছে সেই পরিমাণে থাকবে। এখন যে জায়গাটায় আমি মনে করি এখানটায় আমি একটু দুই সারের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে রোহিঙ্গারা যদি হতাশ হয় তাইলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা অবস্থা থেকে শুরু করে পানিতে সমুদ্রে গিয়ে ডুবে মরা থেকে শুরু করে জঙ্গিবাদী ধ্যান ধারণার দিকে ঝুঁকে পড়ার আশঙ্কাটা বাড়বে। তার কারণ হলো মানুষ যখন আশাহীন হয় তখন কিন্তু সে যে কোনো ডেসপারেট কাজের দিকে যেতে পারে। তবে তার এটা যা আমরা চাই না, এবং এর সাথেই আমার তালেবানি কানেকশন আবিষ্কার করবার দরকার নেই। এটা তালেবান কানেকশন ছাড়াও পান, কারণ আপনি যদি লক্ষ্য করেন পৃথিবীর বহু জায়গায় হতাশ মানুষরা এমন ধরনের কাণ্ড কারখানা করেছে। তো কাজে এইটা তালেবানরা আসবার আগেও এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি যে এই আশঙ্কাটা থাকবে যে যদি তারা হতাশাগ্রস্ত হয়, তারা যদি বীতশ্রদ্ধ হয় জীবনের প্রতি, তাহলে এইরকম একটা নেতিবাচক জায়গায় তারা পৌঁছে যেতে। এখন সেটা যাবে না কি কারণ, আমরা কি করলে তাদেরকে আটকে রাখতে পারি, সেখানটা আমি একটু মনে করি। যদিও জেনারেল হারুন স্যার বলেছেন কথাটা, আমি ওনার সাথে ওনাকে সম্মান দেখেই বলছি। মানুষকে হতাশ মানে আপনি যদি তার আশার সঞ্চার না করতে পারেন, সে যতক্ষণ আপনার কাছে আসে তাকে আপনি স্বস্তি দিতে পারবেন, এবং সেটা আপনি ড্রাগস স্মাগলিং থেকে শুরু করে যত আইন শৃঙ্খলা বা বেআইনি কর্মকাণ্ড থেকে শুরু করে উগ্রবাদী কর্মকাণ্ড সবকিছুতে কিন্তু সে যাবে। ওখান থেকে তারা সরিয়ে রাখবার জন্য একটা আশার জায়গা তৈরি করতে হবে। যেমন ভাষান্তরে নিয়েছে, তখন আমরা পত্র পত্রিকায় দেখেছি যে তাদেরকে চাষবাসের জায়গা দেওয়া হবে, মাছ ধরার সুযোগ দেওয়া হবে, দোকানপাট করবার সুযোগ দেওয়া হবে, এগুলি কথাবার্তা হয়েছে। এখন কথাবার্তা হলে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এটা বাংলাদেশ সরকারের আওতায় যেহেতু আছে, বাংলাদেশ সরকার আমাদের সরকারি আওতায় পিকেএসএফ এর মতো সংগঠন আছে যারা দুস্থ মানুষদের জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করে। রোহিঙ্গাদের যারা ভাষান্তরে গেছে তাদেরকে ইনসেন্টিভাইজ করার জন্য ওখানে আপনি এটা দিতে পারেন, দিলে অন্তত তারা কিছু একটা করে খাওয়া এবং আশার সঞ্চারটা তাদের থাকবে যে যতক্ষণ আছি আমরা ভালো থাকতে পারবো। যদিও হারুন স্যারের কথার সাথে এক পর্যায়ে বেশি ভালো থাকলে আবার যেতে নাও যেতে পারে, কিন্তু এছাড়াও ধর এটা হতে পারে। এবং সেক্ষেত্রে যদি সরকার না পারে, আমাদের অনেক এনজিও আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, ইউএনডিপি আছে। একটা বিরতিতে যেতে হবে জনাব ইব্রাহিম, মানে ভালো রাখলেও সমস্যা, না রাখলেও সমস্যা, একটা কি উভয় সংকটের মধ্যেই আছি আমরা। একটা বিরতির পরে একটু আফগান সমস্যাটা নিয়ে কথা বলতে চাই, আন্তর্জাতিক ঝুঁকি, বাংলাদেশের ঝুঁকি, রোহিঙ্গাদের বিষয়টা আসছিল সেটি নিয়ে একটু কথা বলতে চাই, খুব সংক্ষেপে সময় পাবো। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব হারুনুর রশিদ, আপনার কাছ থেকে যে আগের অংশে যেটি আলোচনা হচ্ছিল সেটি যে তালিবানের আধিপত্যের কারণে রোহিঙ্গাদের মধ্যে উগ্রবাদের বিস্তার কেমন হতে পারে সেই এই পুরো অঞ্চলের মধ্যে প্রভাব, বাংলাদেশের উপর নিরাপত্তার ঝুঁকির প্রভাব। কারণ আমরা দেখছি যে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো এই তালিবানের আধিপত্যের কারণে উদ্বিগ্ন হচ্ছে, রাশিয়া তাদেরকে অস্ত্র সরবরাহ করবে এমনটি আমরা জানতে পারছি। মানে আঞ্চলিক ঝুঁকিটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। এখনো পর্যন্ত তালেবানরা সরকারও গঠন করতে পারেনি। আপনার প্রায় 8 দিন না 9 দিন, আজকে 9 দিনের মধ্যে সরকারও গঠন হয়নি। আমরা তালেবানকে মানে সরলীকরণ করে ফেলেছি আমার ধারণা, আমি হয়তো বাকি উপস্থিত যারা আছে তারা একমত না, তালেবানকে খুব সরলীকরণ করেছি। যে 96 থেকে 2008 সালে যে তালেবান দেখেছি, ভুলে যায় না তারা 20 বছর স্বাধীনতা যুদ্ধ করেছে, 20 ইয়ার্স। এই 20 বছর স্বাধীনতা যুদ্ধ কিন্তু একটা দীর্ঘ সময়, এবং শেষ পর্যন্ত তারা জয়ী হয়েছে কোন সুপার পাওয়ার ছাড়াই। এবং শেষের দিকে যদি দেখেন এক একটা শহরের পতন হয়েছে, মানে আশা করার আগে শহরটা পতন হয়ে গেছে।
আমেরিকানরা তো $70 বিলিয়ন খরচ করেছে আফগান আর্মিকে বিল্ড আপ করার জন্য। তো সে আর্মির কি হলো? এক একটা শহর পতন হয়েছে কোনো যুদ্ধ ছাড়াই। তালেবানরা আসছে, সরকারি সৈন্য অস্ত্র শস্ত্র পালিয়ে দিয়ে চলে গেছে। এখন এই কাজগুলি যে হয়েছে এটা কিন্তু জনসমর্থন ছাড়া হতে পারে না। তালেবান যে আফগান দখল করেছে, তো আফগানিদের জনসমর্থন ছাড়া এই কাজটা হতে পারে না। এখন ওই যে সরলীকরণ না করে আমি যেটা মনে করি, যদি আমি মনে করি যে আমার বন্ধু নাও হতে পারে, তখন আমার প্রচেষ্টা থাকবে তাকে কিভাবে বন্ধু করা যায়, তার দুর্যোগের সময়ে তাকে সাহায্য করা, তার কঠিন সময়ে তার পাশে থাকা। এইগুলি করে হয়তো তার পাশে আমরা থাকতে পারবো, তাকে আমরা নিউট্রাল করতে পারবো। জি, কিন্তু প্রথম দিক জনাব থেকে হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। আমাদের কি করণীয় আমি সেটা শেষ আপনি করি, বলছিলেন। জনাব হুমায়ুন কবির খুব সংক্ষেপে 1 মিনিটের আপনি আমাকে শেষ সময় করতে যদি একটু দেবেন, বলতেন আপনি তো যে কথা শেষ করতে দেন। জনসমর্থন আছে তালিবানদের, আবার সেই সাথে সাথে দেখছি জনগণ সেখান থেকে পালিয়ে যাচ্ছে। মানে কি অবস্থা, অশান্তিটা কেমন এবং কেমন পর্যায়ে পৌঁছাতে পারে? আপনি আমাকে জিজ্ঞেস করছেন? জি, জনাব শমশের মুক্তিযোদ্ধা, আপনিও বলতে পারেন। আমি একে একে আপনাদের দুজনের কাছে এই প্রসঙ্গটাই জানবো। জনাব শমশের মুক্তিযোদ্ধা আমি বলুন। আমি বলছি আফগানিস্তান বিষয় নিয়ে আলাপ করার জন্য সম্পূর্ণ ভিন্ন একটি আসর দরকার, অনুষ্ঠান দরকার। আপনার যেটা বোধহয় প্রথম প্রশ্ন ছিল যে তালেবানের উত্থানের কারণে রোহিঙ্গাদের মধ্যে কোনো ধরনের প্রভাব এটা পড়বে কিনা, এটা বোধহয় আমরা মাথায় রাখা আমাদের প্রয়োজন। যে রোহিঙ্গাদের মধ্যে যারা নিঃস্ব হয়ে গেছে, যাদের বাবাকে মাকে হত্যা করা হয়েছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তারা এই তালেবানের জয়ের কারণে তারা উৎসাহিত হতে পারে। তারা মনে করতে পারে তালেবান যদি পারে আমিও হয়তো পারবো, সেই ধারণা তাদের মধ্যে আসতে পারে। এবং এদিকে আমাদের সকলেরই একটু মানে নজর দিতে হবে। আফগানিস্তানের ভিতরে কি হবে না হবে, সরকার কবে গঠন হবে, কি ধরনের সরকার গঠন হবে, তালেবান তার মতাদর্শ থেকে সরে আসবে কিনা, এখন শুধু আন্তর্জাতিক মহলকে খুশি করার জন্য তারা এই ধরনের ইতিবাচক বক্তব্য দিচ্ছে কিনা, সেটা তো সময়ের সাথে সময় গেলে আমরা বলতে পারবো। আমার ভয়টা হচ্ছে যে রোহিঙ্গাদের মধ্যে যুব সমাজ যারা রয়েছেন, যারা নিঃস্ব হয়ে গেছেন, তারা কিন্তু এখানে থেকে উৎসাহ পেতে পারেন। তো সেই বিষয়ে আমাদের সম্পূর্ণ নজর রাখতে হবে যে তালেবানের মতাদর্শে, যে মতাদর্শ আমরা অতীতে দেখেছি, এখন এটা কতটুকু পরিবর্তন হয়েছে না হয়েছে এটা তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না, আগামীতে বলতে পারবো। তো সেটা আপনি সাকসেস কিন্তু দেখা যাচ্ছে ওখানে তারা সফল হয়েছে, আমরাও এখানে একটা চেষ্টা করে দেখি। সেটা যদি হয় তাহলে ভয়াবহ অবস্থা, শুধু বাংলাদেশের জন্য না, সমস্ত অঞ্চলের জন্য। ওই নগর পুড়লে দেবালয় মুক্ত পায়নি, কথা তো পুরনো বাংলাটা প্রবাদ রয়েছে। তো যদি তালেবানের মধ্যে এই ধরনের একটা জঙ্গিবাদী বা উগ্রবাদী একটা চিন্তা চেতনা, এবং এদিকে কিন্তু জড়াবার একটা চেষ্টা কোনো মহল করবে, বাংলাদেশের ভেতরেই কোনো মহল এটাতে করবে, আরো অন্য কেউ করতে পারে, তো সেদিকে আমাদের একদম খুব মানে জোরালো ভাবে নজর রাখতে হবে যে তালেবানের মধ্যে কোনো ধরনের রোহিঙ্গাদের মধ্যে সেই ধরনের চিন্তা চেতনা বা কোনো গোষ্ঠী যেন সেখানে অনুপ্রবেশ করার চেষ্টা না করে। অনেক অনেক ধন্যবাদ জনাব শমশের মুবিন চৌধুরী। জনাব হুমায়ুন কবির। আমিও একমত স্যার যেটা বললেন শমশের মুবিন চৌধুরী, আমিও ওনার সাথে একমত যে আমরা সজাগ থাকবো এবং এটা একটা নৈতিক উত্তেজনার বোধ বা অনুপ্রাণিত হওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু এটা শুধু রোহিঙ্গাদের জন্য নয়, সামগ্রিক অর্থে বাংলাদেশের সব জায়গার জন্য এটা থাকতে পারে। কারণ রোহিঙ্গা ছাড়াও বাংলাদেশে গত কয়েক বছর বা অলমোস্ট 2 decades বা 3 decades ধরে আমরা যে সমস্যাটা ফেস করছি, এই সমস্যাটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেও আছে। কাজে এইটাই জায়গাটাতে সচেতন থাকবার বিষয় আছে। আর যেটা বললেন আপনি আফগানিস্তানের বিষয়টা, আফগানিস্তানে এটা আমাদের লোক পালিয়ে যাচ্ছে কেন, এটা আমি শুধু সংক্ষেপে বলবো যে এই ধরনের যখন একটা কাঠামোগত পরিবর্তন একটা দেশে হয় এবং সেটা বাইরের পৃথিবীর শক্তি দ্বারা এই ধরনের কাজে অনুপ্রেরণা বা ব্যবস্থাটার পেছনে তারা থাকে, তখন এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু যেমন আমরা 1975 সালে 30শে এপ্রিল যখন সাইগন থেকে আমেরিকানরা বেরিয়ে গেছে, তখন কিন্তু প্রায় 1.5 লাখ ভিয়েতনামের মানুষ সেই 75 সালে কিন্তু সমুদ্র পাড়ি দিয়ে আপনার এই সাউথ ইস্ট এশিয়া, অস্ট্রেলিয়া পর্যন্ত পালিয়ে গেছে। তো কাজেই
এই গত 20 বছরে একটা মার্কিন জি। এবং জনাব এম হুমায়ুন কবির, আমাকে আফগান আজকের মতো শেষ গভর্নমেন্টের করতেই হবে। আমাদের সংঘর্ষ তৈরি নিশ্চয়ই এই হয়েছে। বিষয়গুলোর উপর নজর থাকবে এবং আপনাদের সাথে আবারও কথা হবে। অনেক ধন্যবাদ জনাব এম হুমায়ুন কবির, জনাব হারুনুর রশিদ এবং জনাব শমশের মোবিন চৌধুরী, আপনাদের তিনজনকেই। দর্শক ধন্যবাদ আপনাদের।